আসসালামু আলাইকুম। এনইউ স্টাডি হাবে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে যারা সংযুক্ত হয়েছে বা পরবর্তীতে রেকর্ডকৃত ক্লাস শুনবেন সকলের জন্য আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করছি। আমরা প্রথমে আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আজকে আমরা পঞ্চম অধ্যায়ের উপরে ক্লাসটা করব। তো পঞ্চম অধ্যায়টি একটু বড়, আমরা লেকচার 1 এবং লেকচার 2 হিসেবে কাজ করব। তো লেকচার 1-এ আমরা প্রথমে যে বিষয়টা জানার চেষ্টা করব যে এই অধ্যায়ে কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সিলেবাসে। ফার্স্ট ওয়ান আমরা এই বিষয়টা জেনে নিই। এরপরে জেনে নেব হচ্ছে এখান থেকে আসলে আমাদের কোন কোন বিষয়গুলো খুবই ইম্পর্টেন্স দেওয়া দরকার বা যেগুলো আমাদের পরীক্ষায় আসবে। এখানে আমি একটু আপনাদের বলি যে ভাইরাস, ইন্ট্রোডাকশন টু ভাইরাস, এখানে আমাদের যে সংজ্ঞাগুলো আছে সেই সংজ্ঞাগুলো ভিতরে ভাইরাস কাকে বলে, ভিরিয়ন কাকে বলে, ক্যাপসিড কাকে বলে, এই সংজ্ঞাগুলো সাধারণত আসতে পারে। ডিসকভারি আর নেচার, আবিষ্কারের যে ইতিহাস আছে সেই ইতিহাসটা এখান থেকে। নেচারের যে বিষয়, যেটা আসলে ভাইরাসটা জীব না জড়, আমরা যেটা জানি ভাইরাসকে জীব এবং জড়ের সেতু বন্ধন বলা হয়, এই টাইপের কিন্তু কোশ্চেন এখান থেকে হতে পারে। স্ট্রাকচার অফ আরএনএ ভাইরাস, দ্যাট মিনস টিএমবি ভাইরাস, এন্ড ডিএনএ ভাইরাস, দ্যাট মিনস টিটোফাস ভাইরাস। এখানে এদের স্ট্রাকচারটা আমরা জানার চেষ্টা করব এবং এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। মাল্টিপ্লিকেশন অফ ভাইরাসেস, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ট্রান্সফরমেশন অফ প্লান্ট ভাইরাসেস, এই কোশ্চেনটা অলরেডি গত বছর আসছে, কিন্তু যেহেতু আমাদের নতুন সিলেবাস সুতরাং এটাও আমরা ইম্পর্টেন্স হিসেবে, ইম্পর্টেন্স অফ ভাইরাসেস, ভাইরাসের অর্থনৈতিক যে গুরুত্ব রয়েছে সেই বিষয়টি, ইকোনমিক ইম্পর্টেন্স এর কথা বলা, এখানে ইম্পর্টেন্স অফ ভাইরাসেস, ভাইরাসের গুরুত্বটা কি, ভাইরাস ডিজিজেস অফ ইম্পর্টেন্ট প্লান্টস, অর্থাৎ উদ্ভিদ দেহে ভাইরাস গুরুত্বপূর্ণ যে রোগগুলো তৈরি করে সেই রোগ সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। আর একটা হলো অ্যাপ্লিকেশন অফ ভাইরাসেস ইন বায়োটেকনোলজি অ্যান্ড জিন থেরাপি। এইটা হচ্ছে সিলেবাসের নতুন ইনক্লুডেড, আগের যেগুলো আছে ম্যাক্সিমাম সংশোধন হয়েছে। তো আমরা একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আমরা এখানে একটা অনুবীক্ষণ যন্ত্র দেখতে পাচ্ছি। এই যন্ত্রের নাম কি কেউ বলতে পারবেন? এটার নাম হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র, কিন্তু এটা হচ্ছে বাইনোকুলার। অর্থাৎ আমরা এগুলো সাধারণত ল্যাবে ব্যবহার করা হয়। আমরা সাধারণত ইউনিকুলার যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ গুলো দেখি, যেটা এক চোখ ব্যবহার করা যায়, এবং এক্ষেত্রে আমরা দুইটা চোখ ব্যবহার করতে পারি, এবং এটা অনেকটা ইলেকট্রিক মাইক্রোস্কোপ। এটা আছে হলো ইলেকট্রনিক মাইক্রোস্কোপ বা ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপের সাহায্যে মূলত আমরা ভাইরাসকে দেখতে পাই, বা ভাইরাসের যে কার্যক্রমগুলো এর মাধ্যমে আসলে আইসোলেশন হয়ে থাকে। এটাকে বলা হয় ইলেকট্রন মাইক্রোস্কোপ, এবং যার মাধ্যমে আমরা সর্বশেষ যে নোবেল করোনা ভাইরাস সহ বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো দেখেছি। আজকে আমরা এই কয়টা জিনিস আলোচনা করা টপিকস রেখেছি। আলোচনা শেষে ভাইরাস কাকে বলে, ভাইরাস আবিষ্কারের ইতিহাস, ভাইরাসের প্রকারভেদ, টিএমবি ভাইরাস, টিটোফাস ভাইরাস, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, এই বিষয়গুলো এর সাথে ইনক্লুডেড আছে। তো ফার্স্ট ওয়ান হচ্ছে যে ভাইরাস কাকে বলে। এ সঙ্গে আমরা উচ্চ মাধ্যমিকে পড়েছি, তাই না? তাহলে ভাইরাস কাকে বলে এই সংজ্ঞাটা যদি আমরা আমাদের মতো করে বলার চেষ্টা করি, আহ, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারি? ভাইরাস কাকে বলে সঞ্জিতা বলতে পারবেন? ভাইরাস কাকে বলে এই সংজ্ঞা কি কেউ বলতে পারবেন? নাহিন এন্ড সঞ্জিতা। ওকে, আমি শুরু করছি তাহলে। ভাইরাসের যে বিষয়, যেটা আমি একটু ফার্স্ট অন একটা টার্ম আপনাদের সামনে লিখি। দেখেন যে ভাইরাস শব্দ, যে যখন আমরা ডেফিনেশন লিখতে যাব ফার্স্ট অন আমরা দেবো যে ভাইরাস শব্দটা কোথা থেকে আসছে। ভাইরাস ওয়ার্ড
come from Latin. That means হচ্ছে that means poison. আমরা সবাই জানার কথা, তাই না? যে ল্যাটিন ভাইরাস হট কাম ফ্রম ল্যাটিন এন্ড দ্যাট মিন্স হচ্ছে পয়জন। এবং এটা পয়জন বলার আরেকটা কারণ হচ্ছে যে ভাইরাস হওয়ার কারণে আমাদের প্রত্যেকের কি হয়, বিশেষ করে প্রাণীদের যে রোগগুলো সৃষ্টি হচ্ছে সবগুলো মরণ ব্যাধি, এবং সেক্ষেত্রে মানুষ মারা যাচ্ছে, মানে পয়জনের মতো, মানে বিষ খেলে যেরকম মানুষ মরে গেছে আগে, আবার এখনো মারা যাচ্ছে, অ্যাজ ইউজুয়াল এরকম হচ্ছে ভাইরাস যখন যার শরীরে বাসা বাঁধছে। কিন্তু ভাইরাসকে বায়োলজিক্যাল ভাবে একটা ডেফিনেশনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে, সেই ডেফিনেশনটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে ভাইরাসকে আমরা বলতেছি হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনের সমন্বয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক সত্তা, বাধ্যতামূলক পরজীবী যৌগ কণা, যা শুধু জীবিত কোষের ভিতরে সক্রিয় এবং জীবন্ত, কিন্তু জীবিত কোষের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাকে আমরা কি বলছি, ভাইরাস বলছি। তাহলে এটা হচ্ছে আমরা ভাইরাসের সংজ্ঞা জানতে পারলাম এখান থেকে। এখন আমরা যদি দেখি যে ভাইরাস আবিষ্কারের ইতিহাস, ইতিহাসটা আসলে অনেক বড় ইতিহাস। শুরুটা হয়েছে সেই 1796 সালের অ্যাডলফ জেনারের ভাইরাস আহ ঘটিত রোগ বসন্ত রোগের টিকা আবিষ্কারের মাধ্যম দিয়ে। এরপরে 1886 সালে অ্যাডলফ মেয়র তামাক পাতার রোগে মোজাইক ভাইরাস নামে অন্তর্ভুক্ত করেন। এরপরে সর্বপ্রথম 1892 সালে দিমিত্রা ইভানোভস্কি ভাইরাস আবিষ্কার করেন। এরপর মার্টিনেজ বেজেরেঙ্কি টিএমবি নামকরণ করেন, অর্থাৎ এই ভাইরাস নামকরণের সাথে যিনি জড়িত তিনি হচ্ছেন মার্টিনেজ বেজেরেঙ্কি, এবং তিনি টিএমবি অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস নামকরণ করেছিলেন। এরপরে হলো বিজ্ঞানী ওয়াল্টার রিড ভাইরাস বা পিজ্জড আবিষ্কার করেছেন। 1935 সালে ডব্লিউ এম স্ট্যানলি টিএমবি কে পৃথক করেন এবং প্রকাশিত করেন, এবং 1996 সালে তিনি এই কাজের জন্য নোবেল পুরস্কারও পেয়েছেন। 1937 সালে এর যে বাউডিন নিউক্লিয়ারি টিএমবির নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন পৃথক করেন। 1991 সালে আর এস সাফারম্যান এবং এমি মরিস সায়ানোব্যাকটেরিয়া ধ্বংসকারী ফার্স্ট ভাইরাস আবিষ্কার করেন। 1952 সালে এলফ বলেছিলেন যে ভাইরাস ইজ এ ভাইরাস, অর্থাৎ ভাইরাস কি ভাইরাস, এটি জীব নয়, জড় নয়। 1894 সালে গেলেও মরণ ব্যাধি এইডস রোগের অর্থাৎ এইচআইভি ভাইরাস আবিষ্কার করেন। 1989 সালে হার্ভে যে হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন। এখানে যে বিষয়টা আরো একটা আবিষ্কারের সাথে যে বিষয়টা সম্পর্কিত, সেটা হলো যে ভাইরোলজি। আমরা মাইক্রোবায়োলজি পড়ছি, তাই ভাইরোলজি হচ্ছে জীববিজ্ঞানের দৃষ্টিতে ভাইরাসের আকার, গঠন, বংশবিস্তার বা রোগতত্ত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে ভাইরোলজি বলে। এখন এই ভাইরোলজির জনক বলা হয় ডব্লিউ.এম স্ট্যানলিকে। এখন আমরা জানি ভাইরোলজির জনক, 1 চামচ সমুদ্রের পানিতে প্রায় 1 মিলিয়ন ভাইরাস থাকে। আর এখন পর্যন্ত ভাইরাস আবিষ্কার হয়েছে প্রায় 5,000 ধরনের ভাইরাস আবিষ্কৃত হয়েছে। আমরা যদি এখনো জানতে চাই যে সর্বশেষ আর কোন কোন ভাইরাস আবিষ্কার হয়েছে, নোবেল করোনা ভাইরাসের পরে আর কোন ভাইরাস আবিষ্কৃত হয়েছে, এ বিষয়ে কারো কোনো ধারণা আছে? নোবেল করোনা ভাইরাসের পরে আর কোনো ভাইরাস আবিষ্কার হয়েছে কিনা? আচ্ছা, আমরা যেটা জানি যে ব্রাজিলে একটা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল, ল্যাপ্রোস্কি, এবং এই ভাইরাসের ফলশ্রুতিতে মানুষের দেহে ক্ষতের সৃষ্টি হতো, মানে ঘা হয়ে যেত বড় বড়। এটা হচ্ছে সর্বশেষ ভাইরাসের আক্রমণ এবং নতুন কিছু ভ্যারাইটি, মানে ভাইরাস যতদিন জীব থাকবে ততদিন নতুন নতুন ভাইরাসের
কি হতে থাকবে। আমরা নেচারের একটা কথা বলেছি, প্রকৃতি কেমন। তাহলে প্রকৃতি বলতে আসলে ওই জিনিসটা কি রকম দেখতে, ভাইরাস, জীব না জড়, এই বিষয়ে অনেক মতভেদ আছে। আপনাদের একটা কোশ্চেন আছে, আমি একটু আপনাদের এটা রিড আউট করে দিই, আপনারা একটু খাতায় কষ্ট করে লিখে নেবেন, হ্যাঁ? যে এটা একটু লেখেন, যে ভাইরাসকে জীব ও জড়ের যোগসূত্র বলা হয় কেন, ব্যাখ্যা করো। ভাইরাস, এই লেখাটাকে দেখতে পাচ্ছেন? আমার সাথে একটু রেসপন্স করেন তো। জি স্যার। ভাইরাসকে জীব ও জড়ের সেতু বন্ধন বলা হয় কেন? সেতু বন্ধন, এই প্রশ্নটা একটু লিখে নেবেন, হ্যাঁ? বলা হয় কেন, ভাইরাসকে জীব ও জড়ের সেতু বন্ধন বলা হয় কেন, এই কোশ্চেনটা একটু লিখে নেবেন। তাহলে আমরা এই ভাইরাসকে জীব ও জড়ের সেতু বন্ধন বলা হয়, এর মূল কারণ হচ্ছে ভাইরাস কিছু বৈশিষ্ট্য জীবের এবং কিছু বৈশিষ্ট্য হচ্ছে জড়ের প্রকাশ করে। তাহলে আমরা প্রথমে যে বিষয়টা বলেছিলাম যে ভাইরাস হচ্ছে একটা অকোষীয়, ভাইরাস অকোষীয়। অকোষীয় কাকে যেন বলা হয়, এর আগে আমি মনে হয় এই সংজ্ঞাটা নিয়ে আলোচনা করেছিলাম। অকোষীয় কাদের বলা হয়, যে যাদের সাধারণত সাইটোপ্লাজম, কোষপ্রাচীর, প্লাজমা মেমব্রেন, রাইবোজোম এগুলো থাকে না, তাদেরকে সাধারণত কি বলা হয়, অকোষীয় বলা হয়। তাহলে ভাইরাস হচ্ছে এর কোনোটাই নেই, এর ভিতর কি আছে, শুধু ডিএনএ আর আরএনএ আছে। এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নাই, মানে প্রত্যেকটা কাজ করার জন্য এনজাইম দরকার, সেটা এরা খাদ্য গ্রহণও করে না, এদের দৈহিক বৃদ্ধি নাই, এদের ক্লাসিত করা যায় বা সেন্ট্রিফিউজ করা যায়, জীবকোষের বাইরে এরা নিষ্ক্রিয় কণার মতো থাকে, এদের দৈহিক বৃদ্ধি নাই, পরিবেশে সাড়া প্রদান করে না, এরা প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার। তাহলে আমরা যদি ফার্স্ট রান বলি, অকোষীয়, বিপাকীয় এনজাইম নেই, খাদ্য গ্রহণ করে না, দৈহিক বৃদ্ধি নাই, ক্লাসিত করা যাবে, সেন্ট্রিফিউজ করা যায়, জীবকোষের বাইরে এরা রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, দৈহিক বৃদ্ধি নাই, পরিবেশে সাড়া প্রদান করে না, এটি প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার। এটা হলো জড় বৈশিষ্ট্য। জীব বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোনগুলো আছে, এদের ডিএনএ ও আরএনএ আছে, বাধ্যতামূলক পরজীবী, অভিযোজন ক্ষমতা আছে, এদের জেনেটিক রিকম্বিনেশন ঘটে, এরা মিউটেশন এবং ভ্যারিয়েশন তৈরি করতে পারে, এরা কোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে, একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাসের জন্ম দিতে পারে। এই মোটামুটি হচ্ছে 7টা পয়েন্ট। এখন আপনার যদি 5 নম্বরের একটা কোশ্চেন আসে যে ভাইরাসকে জীব ও জড়ের সেতু বন্ধন বলা হয় কেন, তখন আপনি এই দুইটা, জড় এবং জীবের দুইটা বৈশিষ্ট্যটাই কমপ্লিট করে দিবেন। এবার আসলে হচ্ছে স্ট্রাকচার অফ ভাইরাস, ভাইরাসের বেসিক একটা গঠন আছে, আমরা গঠনটা শিখবো, দেন তারপর বাকি বিষয়টা আলোচনা করব। ভাইরাসের গঠন, আমরা সাধারণত বায়োলজিক্যাল যত এলিমেন্টস আছে প্রত্যেকটার ক্ষেত্রে গঠন সাধারণত দুইটা গঠন থেকে, একটাকে বলা হচ্ছে ভৌত গঠন আর একটা হচ্ছে রাসায়নিক গঠন। ভৌত গঠন হচ্ছে বাইরের দিক থেকে ওই বিষয়ে কি কি এলিমেন্টস বা কম্পোনেন্ট গুলো রয়েছে, আর রাসায়নিক গঠনে হচ্ছে হলো যে সেখানে কেমিক্যাল কি কি জিনিস আছে, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। তো আমরা প্রথমে যে সংজ্ঞা শিখেছি ভাইরাসের, সেখানে আমরা কি শিখেছি, যে ভাইরাসকে কি বলতেছি আমরা, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের আবার দুইটা আছে, ডিএনএ অথবা আরএনএ, এটা হলো রাসায়নিক ভাবে আছে। এখন ভৌত গঠনের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে একটা ভাইরাসের অন্তর্গঠন বা বাইরের গঠনের যদি বিষয় বলি, তাহলে আমরা এই ছবিটার মাধ্যমে এটা করতে পারি, যে ভাইরাসের ভৌত গঠনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখবো, যে তার বাইরের দিকে একটা কি আছে, আবরণ আছে, বহিস্থ আবরণ আছে। এখন এই বহিস্থ আবরণের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো ইনভ্লাভ, আর এর গায়ে ইনভ্লাভের পাশে কি থাকে, ছোট ছোট স্পাইক দেখা যেতে পারে। এরপরে হচ্ছে এদের কেন্দ্রস্থ যে অংশ, সেই কেন্দ্রস্থ অংশের ভিতরে রয়েছে কি একটা নিউক্লিক অ্যাসিড থাকে, অর্থাৎ দৃশ্যত একটা নিউক্লিক অ্যাসিড আছে। ক্যাপসিড হচ্ছে সেই নিউক্লিক অ্যাসিডকে আবরণ করে যে প্রোটিন
এর যে আবরণ, পুরো আবরণটাকে বলা হয় কি ক্যাপসিড। এখানে কিন্তু ক্যাপসিড বলতে শুধু একটা অংশকে বোঝানো হচ্ছে না, কিন্তু ক্যাপসোমিয়ার, ক্যাপসোমিয়ারটা হচ্ছে কি ক্যাপসিডের সাব একক, মানে উপ একক হিসেবে ক্যাপসোমিয়ার ব্যবহৃত হয়। এখন এই ক্যাপসোমিয়ারের বিষয়টা হলো ক্যাপসোমিয়ার কিভাবে গঠিত হয়। আমরা যদি একটু মলিকুলার বেজে চলে যাই, তাহলে আমরা জানি যে অ্যামোনিয়া অ্যাসিড গুলো পেপটাইড বন্ডের মাধ্যমে তৈরি করে কি প্রোটিন। এখন এই প্রোটিনের যে সংখ্যা যেটা আছে বা অ্যামিনো অ্যাসিড গুলো যেটা আছে, এগুলো মিলিত হয়ে তৈরি করে হচ্ছে ক্যাপসোমিয়ার, অর্থাৎ এক একটা সাব ইউনিট তৈরি করে। এই সাব ইউনিট গুলো সামগ্রিকভাবে পুরো ভাইরাসের গঠন বা স্ট্রাকচার, লেজ, মাথা যা যা আছে, বাইরের যে বহিস্থ যে আবরণ, পুরো আবরণটাকে বলা হচ্ছে কি ক্যাপসিড। আশা করি আপনাদের এখান থেকে কিন্তু যেমন নিউক্লিক অ্যাসিড কাকে বলে, ক্যাপসিড কাকে বলে, ক্যাপসোমিয়ার কাকে বলে, এই প্রশ্নগুলো কিন্তু আসবে পরীক্ষা। তাহলে আমরা সেভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। তাহলে ক্যাপসিড হচ্ছে কি, যে প্রোটিন নির্মিত ভাইরাসের বহিস্থ আবরণ। আমাকে স্পিকারটা এনে দাও তো। বহিস্থ আবরণ। ক্যাপসোমিয়ার কি, ক্যাপসোমিয়ার হচ্ছে ক্যাপসিডের সাব ইউনিট যা সাধারণত অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। ইনভেলপ কাকে বলা হচ্ছে, যে ক্যাপসিডের বাইরেও যদি আর একটা কি থাকে, স্তর থাকে ভাইরাসে, তাহলে সেটাকে আমরা বলতেছি ইনভেলপ। এবং ইনভেলপের গায়ে যদি সূত্রকের মতো যে অংশগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে স্পাইক। এটা হচ্ছে একটা ভাইরাসের কি গঠন, বহিস্থ অর্থাৎ ভৌত গঠন। এখন রাসায়নিক গঠনের ভিতরে যদি আসি, আমরা তো বললাম যে দুইটা এলিমেন্টস থাকে, একটা হলো প্রোটিন আর একটা হলো কি নিউক্লিক অ্যাসিড। তাহলে প্রোটিন তো সাধারণত ক্যাপসিড, আর নিউক্লিক অ্যাসিডের সাধারণত দুইটা থাকে, একটাকে বলা হয় কি ক্যাপসো আরএনএ, আর একটাকে বলা হয় ডিএনএ, অর্থাৎ রাইবোনিউক্লিক অ্যাসিড আর ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এই দুই ধরনের ই থাকে। এখন আছে ভাইরাসের প্রকারভেদ, এটা আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, সুতরাং এটা আমি জাস্ট স্কিপ করে যাচ্ছি। নিউক্লিক অ্যাসিড অনুযায়ী ভাইরাস, এটা একটু জানা দরকার আছে যে ভাইরাস, আমরা বলতেছি নিউক্লিক অ্যাসিড বেস হচ্ছে হলো ডিএনএ এবং আরএনএ, এবং এর উপর ভিত্তি করে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের শ্রেণীবিন্যাস করা হয়েছে। এখানে যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড ডিএনএ, তাদেরকে ডিএনএ ভাইরাস বলে, যেমন টিটোফাস ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস। এখানে 5X174 and M13 ডিএনএ একসূত্র ভাইরাস। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 5X174 and M13, যেটাকে আমরা বলতেছি পলিফাস ভাইরাস, এই ভাইরাসগুলো একসূত্র হওয়ার পরও ডিএনএ হয়েছে কেন, বলতে পারবেন কেউ? আপনাদের ভিতরে যে ডিএনএ এক সূত্র, আমরা জানি যে সাধারণত আরএনএ হয় এক সূত্র, তাহলে এটাকে আমরা দ্বিসূত্র না হওয়ার পরেও কেন আমরা এটাকে ডিএনএ বলতেছি, বলতে পারবেন কেউ আপনাদের? আচ্ছা, আহ, আমরা জানি যে, আমরা এখানে আরেকটা একটু টেক্সট লেখার চেষ্টা করি। আমাদের ডিএনএ তে কি কি জিনিস থাকে? ডিএনএ, আমরা যদি ডিএনএ এখানে কি কি দিতে পারি, নাইট্রোজেন বেস থাকে তাই না, নাইট্রোজেন বেস। আর কি থাকে, যোগ হচ্ছে কি পেন্টোজ সুগার, পেন পেন্টোজ সুগার, আর যোগ হচ্ছে কি ফসফেট। ফসফেট, এই কয়টা জিনিস থাকে সাধারণত। এখন নাইট্রোজেন বেস, এটাকে আমরা ডিএনএ নাইট্রোজেন বেস থাকে কয়টা, চারটা নাইট্রোজেন বেস থাকে, এটা এমনি রাখো। নাইট্রোজেন বেস কয়টা থাকে, চারটা। সে চারটার নাম জানেন? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর হচ্ছে থায়ামিন। এই চারটা থাকে নাইট্রোজেন বেস। এখন এই নাইট্রোজেন পেন্টোজ সুগারের ভিতরে যখন কি থাকে, ডিঅক্সি ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, এইটা যখন থাকে তখন সেটাকে বলা হয় ডিএনএ।
এখন এটা এক সূত্রক হওয়ার পরে মানে মূল বিষয় যেটা হলো যে এটা এক সূত্রক হতেই পারে, নো ফ্যাক্ট, বাট এক সূত্রক হওয়ার পরে যখন এই এলিমেন্টস গুলো থাকে তখন আমরা এটাকে বলতেছি হলো কি এক সূত্রক হওয়ার পরে এদেরকে আমরা ডিএনএ ভাইরাস বলছি। তাহলে ডিএনএ ভাইরাসের বিষয়ে আমরা ক্লিয়ার কনসেপ্ট। এরপরে আসতেছে আমরা আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের সংজ্ঞা তো সহজই, যে আরএনএ যাদের নিউক্লিক আরএনএ তাদেরকে আমরা আরএনএ ভাইরাস বলতেছি। এইচআইভি ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, পোলিও ভাইরাস, রিও ভাইরাস এবং দানের বামন রোগের যে ভাইরাস, রিও ভাইরাস এবং দানের বামন রোগের ভাইরাসটা দ্বিসূত্রক আরএনএ থাকে অ্যাজ ইউজুয়াল। সেই এর মতোই যেখানে নাইট্রোজেন বেস গুলো থাকে হচ্ছে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, পেন্টোজ সুগার থাকে হচ্ছে রাইবোজ সুগার। এ কারণে এরা আরএনএ একসূত্রক হওয়ার কথা, কিন্তু এরপরে দ্বিসূত্রক হওয়ার পরেও এদেরকে আমরা আরএনএ ভাইরাস বলতেছি, কারণ এদের নাইট্রোজেন বেজের যে স্ট্রাকচার এবং সুগারের যে স্ট্রাকচার এটা সম্পূর্ণ ভিন্ন। এরপরে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের একটা পার্থক্য আছে, এটা আমরা অবশ্যই নোট করে রাখবো, পরীক্ষার জন্য পড়বো। ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের পার্থক্য, এটা খুব সহজ একটা বিষয়। এক নম্বরে যদি ডিএনএ থাকে আরএনএ থাকে, এরা সাধারণত গোলাকার, ব্যাঙা চেপে পাউরুটি, আর এরা সাধারণত দণ্ডাকার বা সূত্রাকার হয়। আর ডিএনএ ভাইরাস গুলো সাধারণত পানি দিয়ে রোগ সৃষ্টি করে, আর এরা সাধারণত উদ্ভিদ দিয়ে রোগ সৃষ্টি করে। অধিকাংশ ভাইরাস ডিএনএ দ্বিসূত্রক, অধিকাংশ ভাইরাস আরএনএ একসূত্র। সাধারণত প্রাণী ভাইরাস, ব্যাকটেরিয়াফাজ গুলো ডিএনএ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস ও সাইনোফাজ গুলো আরএনএ ভাইরাস। টি2 ফাস ভাইরাস, ব্যাকসিনে ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস ইত্যাদি হচ্ছে ডিএনএ ভাইরাসের উদাহরণ। আর আরএনএ ভাইরাসের উদাহরণ টিএমবি, ডেঙ্গু, পোলিও ভাইরাস, মাপস ভাইরাস ইত্যাদি। পোষক দেহের অবস্থান অনুযায়ী এখানে উদ্ভিদ ভাইরাস এবং প্রাণী ভাইরাস একটা আছে, এখানে আপনাদের অনেক ক্ষেত্রে পার্থক্য আসতে পারে, উদ্ভিদ ভাইরাস ও প্রাণী ভাইরাসের পার্থক্য, এটা নোট রাখবেন। তাহলে ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাসের পার্থক্য শিখবেন, যেটা আমরা দেখলাম। আর একটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস এবং প্রাণী ভাইরাস। অনেকটা ডিএনএ এবং আরএনএ ভাইরাসটা খুব ভালোভাবে পড়লে পারে এখান থেকে দেখা যাবে যে কিছু অংশ আপনার কভারেজ হয়ে যাচ্ছে। সাইনোফাস, ব্যাকটেরিওফাস, আমরা জানি যে টি সিরিজের যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো হলো ব্যাকটেরিওফাস। সাইনোফাস হচ্ছে যেসব ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এদেরকে LLPP1 এবং LPP2 ইত্যাদি ভাইরাসে নামকরণ করা হয়। ভিরিয়ন কাকে বলে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে। ভিরিয়ন কাকে বলে? ভিরিয়ন হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিডের সমন্বয়ে গঠিত সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে ভিরিয়ন বলে। এখন যারা রোগ তৈরি করতে পারে না তাদেরকে কি বলা হয়, এটা জানেন তো? এটা কি, এদেরকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। যারা রোগ সৃষ্টিও করতে পারে না, যাদের রোগ সৃষ্টি করার সক্ষমতা আছে সেই সকল ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। আর যারা রোগ করতে পারে, সৃষ্টি করতে পারে না, তাদেরকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড। এরপরে আছে ইমার্জিং ভাইরাস, যেসব ভাইরাস স্বাভাবিক পোষক প্রজাতি থেকে সম্পর্কহীন অন্য পোষক প্রজাতিতে ছড়িয়ে পড়তে পারে তাদেরকে ইমার্জিং ভাইরাস বলা হয়। এবং আমরা জানি যে এইচআইভি ভাইরাস প্রথম সৃষ্টি হয়েছিল বানরে, পরে সেখান থেকে মানুষের শরীরে এটা সংক্রমিত হয়েছে। ফাজ ভাইরাস বা ব্যাকটেরিয়া ফাজের যে বিষয় যেটা বলা হচ্ছে, যে ফাজ একটি গ্রিক শব্দ, এখান থেকে জাস্ট ডেফিনেশন গুলো শিখবেন। ফাজ একটি গ্রিক শব্দ যার অর্থ টু ইট, যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে ব্যাকটেরিয়া ফাজ বলা হয়। বিজ্ঞানী টট এটি আবিষ্কার করেন। এখন আসছে যে আমরা টিএমবির যে গঠন যেটা আছে এই বিষয়টা একটু পড়ার চেষ্টা করি। আমরা টিএমবির গঠনে আমরা ওই ভাইরাসের গঠনের ক্ষেত্রে দুইটা জিনিসের কথা বলেছি, একটা হলো কি ভৌত গঠন আর একটা হলো রাসায়নিক গঠন। তো টিএমবির ক্ষেত্রে যদি আমরা দেখি যে এটা একটা ভৌত গঠনের কথা যদি চিন্তা করি তাহলে এখানে দেখতে পারবো
যে মাঝখানে একটা এক সূত্র কি আছে, আরএনএ আছে। আরএনএ আছে। আমি এই ছবি ড্রয়িং এর উপরে আলাদা একটা ক্লাস, মানে এই ওদের যে কয়টা ড্রয়িং আছে সেটার উপরে একটা ক্লাস করে আমি ভিডিও করে এটা দিয়ে দেব। তাহলে এর এখানে একটা জিনিস আছে, সেটা হলো যে আঙ্গুরের থোকার মতো যে অংশগুলো দেখা যাচ্ছে, এক একটা আঙ্গুরকে বলা হচ্ছে কি ক্যাপসুমিয়ার। আমরা এর আগে ক্যাপসুমিয়ারের বিষয়টা জানি যে অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে যে প্রোটিন কণাগুলো গ্রহিত হয় এবং এই প্রোটিন গুলো একত্রিত হয়ে তৈরি করে কি ক্যাপসুমিয়ার। এখন এই ক্যাপসুমিয়ার গুলো, এগুলো হচ্ছে কি ক্যাপসিডের সাবইউনিট, অর্থাৎ টিএমবি যে বাইরের যে বহিস্থ আবরণ রয়েছে এই আবরণ গুলোকে বলা হচ্ছে কি ক্যাপসিড। এখন এই টিএমবি ভাইরাসের চারপাশে রয়েছে হচ্ছে ক্যাপসিমিয়ার, এটা আমরা ওই যে উপরে যে ফিগার যেটা আছে সেটা দেখতে পাচ্ছি। আর কোর, যেটা কোরে কি আছে আমার আরএনএ আছে, এটা আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি টিএমবি প্রস্তুতি। তো টিএমবি সাধারণত হচ্ছে কি একটা দণ্ডাকার ভাইরাস। এরপরে আছে হলো টিটোফাস ভাইরাস। এই ছবিটা আপনারা সবাই ড্রয়িং শিখবেন। আমি এখানে একটা লেকচার শিট আছে, আমি এটা আপনাদের দেওয়ার চেষ্টা করবো টিটোফাস ভাইরাসের গঠন সম্পর্কে, আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো। ছবি অঙ্কন সহ ডিটেলস এখানে আছে। তো আপনাদের যদি কোশ্চেন আসে এরকম যে একটা ব্যাকটেরিয়াফাজ ভাইরাসের চিত্র অঙ্কন করেন, অথবা যদি এরকম আসে যে একটা ডিএনএ ভাইরাসের গঠন বৈশিষ্ট্য আলোচনা করেন, তাহলে সেক্ষেত্রে আমরা টিটোফাজ ভাইরাসের গঠন আলোচনা করব। এখানে টিটোফাস ভাইরাসের ওই যে আমরা প্রথমেই বলে নিচ্ছি যে প্রত্যেকটা জিনিসের ভৌত গঠন আছে এবং রাসায়নিক গঠন আছে। তাহলে ভৌত গঠনের ভিতরে আমরা টিটোফাজের ক্ষেত্রে কয়টা অংশ দেখবো? দুইটা। একটা হলো কি বলা হচ্ছে মাথা, আর একটাকে বলা হচ্ছে কি লেজ। মাথা আর লেজ। তো মাথাটা দেখতে কার মতো? ষড়ভুজ, মানে ছয়টি ক্ষেত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের মতো দেখা যায়, এটাকে একটা ষড়ভুজ আকৃতির। এবং এর মাথার ভিতরে একটা দ্বিসূত্র কি আছে? ডিএনএ আছে। এরপরে শুরু যে অংশ, এখানে একটা বিষয় বলি, মাথার প্রস্থ হচ্ছে প্রায় 93 এবং দৈর্ঘ্য হচ্ছে 195 ন্যানোমিটার। এবং লেজ যেটা থাকে, লেজ হচ্ছে হলো 15 ন্যানোমিটার হচ্ছে এর প্রস্থ, আর 95 ন্যানোমিটার হচ্ছে দৈর্ঘ্য। এবং লেজের অংশ যেটা, এটা প্রথম থাকে হলো কলার, এবং লেজটাই পুরোটাই হচ্ছে কি লেজ মাথা সবগুলো ওই অংশটা হচ্ছে ক্যাপসিটের সমন্বয়ে গঠিত। এখানে আছে পোষ্য তন্তু, এটা থাকে সাধারণত 6টা। বেস প্লেট একটা আছে এবং তার নিচে আছে কি স্পাইক। স্পাইক গুলো থাকে হচ্ছে নিচের দিকে। তাহলে এটা হচ্ছে ভৌত গঠন। আর রাসায়নিক গঠনের ক্ষেত্রে যে আমরা যদি বলি, তাহলে এখানে কি আছে? এখানে একটা দ্বিসূত্র ডিএনএ আছে এবং এই সেই ডিএনএ এর নিউক্লিওটাইডের সংখ্যা আছে প্রায় 6000, 65,000 মতো। তাহলে এটা এখানে আমাদের এই বিষয়টা আহ ভৌত গঠন গেল। আর রাসায়নিক গঠনে আমরা বললাম ডিএনএ, এর পরে আছে কি ক্যাপসিড আছে। ক্যাপসিড শুধু মাথা, লেজ, স্পাইক, মানে যা যা যতগুলো ভৌত গঠন আছে সবগুলোই হচ্ছে কার অংশ বিশেষ? ক্যাপসিডের অংশ বিশেষ। এবার আমরা টি2 বা ব্যাকটেরিওফাজ ভাইরাসের এটা ডিটেলস যে স্ট্রাকচার সেটা এখানে লেখা আছে, আপনাদের আমি এটা দিয়ে দেবো। এবার আসি মাল্টিপ্লিকেশন, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি। তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি সাধারণত দুইটা প্রক্রিয়া হয়, একটা হলো লাইটিক চক্র আর একটাকে বলা হয় কি লাইসোজেনিক চক্র। তাহলে লাইটিক চক্র হচ্ছে যে টি সিরিজের যে ফাজ ভাইরাস গুলো আছে, আমরা ব্যাকটেরিওফাজ বলতে মানে যারা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে আমরা বলছি কি ব্যাকটেরিওফাজ। তো এই যে লাইটিক চক্রের ক্ষেত্রে কি হচ্ছে যে তারা ব্যাকটেরিয়া গুলো ভিতরে প্রবেশ করছে, দেন ব্যাকটেরিয়াল ডিএনএ অর্থাৎ ভাইরাসের ডিএনএটা ব্যাকটেরিয়াল ডিএনএ ভিতরে প্রবেশ করে তার সম্পূর্ণ কার্যক্রম সম্পূর্ণ করার শেষে ব্যাকটেরিয়ালের কোষ প্রাচীরকে বিদীর্ণ করে লাইসিস, লাইসিস মানে হলো বিদীর্ণ করা, বিগলিত করা। কার বিগলিত হবে? ভাইরাস ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিগলিত হয়ে বের হয়ে আসবে। কে বের হয়ে আসবে? ভাইরাস বের হয়ে আসবে। তাহলে এই চক্রটাকে বলা হচ্ছে কি লাইটিক চক্র। তাহলে আমরা এখান থেকে লাইটিক চক্র কাকে বলে এবং লাইটিক চক্রের ধাপ আছে মূলত হচ্ছে কয়টা? 5টা। পাঁচটা হচ্ছে সংযুক্তি বা অ্যাটাচমেন্ট বা পৃষ্ঠনঙ্গ বা ল্যান্ডিং, যেটাই আমরা বলি না কেন। তা আমরা সাধারণত টি সিরিজের ইশেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়াকে
ব্যাকটেরিয়াকে সর্বপ্রথম কি করে, টিটোফাস ভাইরাসটা আক্রমণ করে এবং পোষক কোষের অভ্যন্তরে সে কি করতে থাকে, আহ কোষপ্রাচীর উপরে এসে স্থাপিত এবং ব্যাকটেরিয়ার নির্দিষ্ট রিসেপ্টর স্থানে ভাইরাসটি স্পর্শক তন্তুর মাধ্যমে সংযুক্ত হয়। তাহলে পোষক তন্তুর মাধ্যমে এটা সংযুক্ত হচ্ছে, দেন তারপরে সে আস্তে আস্তে ভিতরে পড়ে। এখানে রিসেপ্টর সাইট বলতে আসলে আমরা জানি যে ভাইরাসের বাইরের যে আবরণ আছে সেটা হচ্ছে একটা সুনির্দিষ্ট প্রোটিন। এখন এই প্রোটিনকে আর একটা প্রোটিন কি করবে, অ্যাবজর্ব করবে, মানে দাতা এবং গ্রহিতা। আমরা যদি সুচ এবং সিরিঞ্জের যে বিষয় যে ওটার কিন্তু সেট আপটা এমন ভাবে থাকে যে ওই জায়গায় সুইটা লাগালেই সিরিঞ্জের সাথে কি হয়, অ্যাটাচ হয়ে যায় অ্যাজ ইউজুয়াল। এখানে রিসেপ্টরটা ঠিক তাই, যে ব্যাকটেরিয়ার দেহে বা কোষ প্রাচীরের এমন কিছু কিছু অংশ আছে যেখানে টিটোফাস কি করতে পারে, সরাসরি সংযুক্ত হতে পারে। এরপরে আছে হলো ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ করায়, অর্থাৎ সেখানে ব্যাকটেরিয়াফাজ যেটা আছে, ব্যাকটেরিয়াফাজের ডিএনএটা এর ভিতরে প্রবেশ করিয়ে দেয়, ব্যাকটেরিয়াল এর ভিতরে প্রবেশ করবে ভাইরাল ডিএনএটা। এরপর সেখানে অনুলিপন ঘটে। অনুলিপনের প্রক্রিয়া আমরা বিষয়টা জানি যে টিটোফাস একটা ডিএনএ ভাইরাস। তো ডিএনএ ভাইরাস এর ক্ষেত্রে ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় কি, অনুলিপন বা রেপ্লিকেশন। তো এই রেপ্লিকেশন করার পরে সে রেপ্লিকেশন করলে পারে কি হবে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, কিন্তু তার ক্যাপসিড তৈরি করার জন্য, অর্থাৎ মাথা লেজ এই অংশগুলো তৈরি করার জন্য দরকার কি, প্রোটিন। ফলশ্রুতিতে সে কি করে, আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করে এবং আরএনএ পলিমারেজের সাথে সে কি করে, এমআরএনএ তৈরি করে এবং এমআরএনএ পরবর্তীতে কি করে, ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে। তাহলে আমরা টিটোফাস ভাইরাসের যে গঠন যেটা দেখেছিলাম সেটা কি দেখেছিলাম, সেখানে আছে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ, সেটা রেপ্লিকেশনের মাধ্যমে তৈরি হয়ে গেছে। ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে সর্বশেষ তৈরি হয়েছে কি, প্রোটিন তৈরি হয়ে গেছে। তাহলে এই প্রোটিন গুলো দিয়ে মাথা লেজ সমস্ত জিনিসগুলো তৈরি করা সম্ভব। এই সম্ভবটা হচ্ছে যে ব্যাকটেরিয়া ফার্স্ট হিসেবে তখন তারা আত্মপ্রকাশ করতে হয়, অ্যাসেম্বল হয়। এখানে একটা স্ক্রিপ্ট, অনুলিপন, একটা স্ক্রিপ্ট, একটা লাইন স্ক্রিপ্ট হয়েছে। এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে ব্যাকটেরিয়া ফার্স্ট গুলো যখন অনুলিপন করে ফেলো, অ্যাসেম্বল করবে, মানে সবগুলো যে মাথা লেজ ডিএনএ এগুলো সবগুলো একটার সাথে একটা কি হবে, একত্রিত হবে। এবং একত্রিত হওয়া যখন সম্পূর্ণ হবে, পোষক কোষের অভ্যন্তরে প্রচুর সংখ্যক ব্যাকটেরিয়া ফাজ তৈরি হওয়ার পর ফাজ একটি সুনির্দিষ্ট এনজাইম তৈরি করে যা কার্যকরে পোষক কোষের প্রাচীরকে কি করে, বিদীর্ণ করে ফেলে এবং নতুন সৃষ্ট ব্যাকটেরিয়া ফাজ সমূহকে মুক্তভাবে বেরিয়ে আসে। মুক্ত হওয়া প্রতিটি ফাজ ভাইরাস একটি নতুন এশিয়া কোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে সক্ষম হয়। এখানে লেখাটি একটি স্ক্রিপ্ট হয়েছে। আমরা এই ছবিটা খুব ভালোভাবে পরীক্ষার জন্য ড্রয়িংও শিখবো এবং এটা সবার প্র্যাকটিস করতে হবে যে টিটোফাস ভাইরাসের ফার্স্ট রাউন্ড যেটা ল্যান্ডিং করলো ব্যাকটেরিয়াল ডিএনএ এর সাথে, ডিএনএ এবার ভাইরাল ডিএনএটা প্রবেশ করলো, তারপরে ব্যাকটেরিয়াল ডিএনএ কে খণ্ড মানে খণ্ড বিখণ্ড করে ফেললো এবং ব্যাকটেরিয়াল ডিএনএ বিলুপ্ত ঘটে যায়। তারপরে এই যে প্রোটিন হেড টেল পোষকতন্ত্র তৈরি করে ফার্স্ট ডিএনএ তে প্রবেশ করে ফেলে এবং তারপর সবগুলো অংশ অ্যাসেম্বল করে ও ব্যাকটেরিয়াম কোষের লাইসিস হয়। এরপরে যেটা আছে সেটা হলো লাইসোজেনিক চক্র। এটা ল্যামডা ফাস এর মাধ্যমে সংযুক্ত হয়। এখানেও অ্যাজ ইউজুয়াল সবগুলো ঘটনাই ঘটে, সংযুক্তিটা আগের মতোই হয়। এরপর হচ্ছে ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ করে, কিন্তু এখানে একটা বিষয় আছে। আমরা যেটা দেখেছি যে ফার্স্ট লাইটিক চক্রে ডিএনএ প্রবেশ করার সাথে সাথে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট করে দিচ্ছে, আর এখানে হচ্ছে তারা তাদের সাথে কি করে, সহ অবস্থানে থাকে। এই সহ অবস্থানটাকে বলা হচ্ছে প্রোফাস, অর্থাৎ ব্যাকটেরিয়াল ডিএনএ এবং ভাইরাল ডিএনএ সংযুক্ত যে অবস্থায় থাকে তাকে প্রোফাস বলা হয়। আপনারা এটাও একটু লিখে নেবেন যে প্রোফাস কাকে বলে। এবং এই যে ফার্স্ট ডিএনএ সহ এসে কোলায় ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করতে থাকে। ভাইরাস ও ব্যাকটেরিয়ার জিনোম একসাথে একটি নতুন জিনোম তৈরি করে। এভাবে প্রতিটি অপত্য ব্যাকটেরিয়াতে ব্যাকটেরিয়া ভাইরাস ডিএনএ এর একটি কপি সংযুক্ত হতে থাকে।
এখানে ছবিটা আছে, ছবিটা আসলে ড্রয়িং অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখানে আমরা সেই ছবিতে দেখতে পাচ্ছি। আমরা এই ছবিটা ড্রয়িং আমি অঙ্কন করে দেব আগামী ক্লাসের আগে। সবগুলো ছবির ড্রয়িং রিলেটেড একটা ক্লাস পাবে। এরপর আছে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। আহ, এই পার্থক্যটা অবশ্যই ইম্পর্ট্যান্ট হিসেবে পড়বে। হ্যাঁ, যে এই চক্রে ফাজ ভাইরাস ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি ঘটায়, ব্যাকটেরিয়া কোষে বিদীর্ণ ঘটায়, আর এরা হচ্ছে বিদীর্ণ ঘটায় না। টি2 সিরিজ ভুক্ত, টি সিরিজ ভুক্ত, আর এটা ল্যামডা সিরিজ। অনেকগুলো ভাইরাস সৃষ্টি হয়। এখানে জিনোমযুক্ত ব্যাকটেরিয়া সৃষ্টি হয়, অর্থাৎ যেহেতু একই সাথে তারা সহাবস্থান। এই চক্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ভাইরাস দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর এটা ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। পূর্ণাঙ্গ ভাইরাসের ব্যাকটেরিয়া বিতাড়িত হয়, এরা বিতাড়িত হয় না, অর্থাৎ এরা যুগের পর যুগ এরা সহাবস্থানে থাকে। তো আজকের ক্লাস আপাতত এতটুকুই থাক। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আমাদের আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা এই যতটুকু আমরা আজকে ক্লাস করলাম? সজল চন্দ্র রায়, মাজেদা বেগম তাহেরা, শুনতে পাচ্ছেন? এই অধ্যায় থেকে যে কয়টা কোশ্চেন আসবে আমি একটু আপনাদের জ্ঞাতার্থে একটু লিখে দিচ্ছি। এই অধ্যায়ের যতটুকু আমরা পড়েছি সেখান থেকে আমাদের কোশ্চেন আসার মতো: ভাইরাস কাকে বলে, তারপরে ভাইরোলজি কাকে বলা হয়, ক্যাপসিড কাকে বলা হয়, ভিরিয়ন কাকে বলা হয়, ক্যাপসুমিয়ার কাকে বলা হয়, লাইটিক চক্র কাকে বলা হয়, লাইসোজেনিক চক্র কাকে বলা হয়, ডিএনএ ভাইরাস কি, আরএনএ ভাইরাস কি, উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, উদ্ভিদ ভাইরাস আর প্রাণী ভাইরাসের পার্থক্য, ডিএনএ ভাইরাস আরএনএ ভাইরাসের পার্থক্য শিখবেন, লাইট লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের পার্থক্য, টি2 ফাজের গঠন, টিএমবির গঠন, তারপরে হচ্ছে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। আর একটা কোশ্চেন প্রথম দিকে আছে, সেটা হলো ব্যাকটেরিয়াকে জীব ও জড়ের সেতু বন্ধন বলা হয় কেন, ব্যাখ্যা করো। তো সবাইকে আজকের ক্লাসে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।